আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে কোনো বিষয় বলতে সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেটি নিয়ে কথা না বলে আমার একটি প্রাক্তন ছাত্র একটি গল্পের কথা বলেছে, যেটি আলোচনা করার জন্য। এটা হাসান আজিজুল হক সাহেবের লেখা আত্মজা একটি করবী গাছ। এই গল্পটা তার খুবই ভালো লেগেছে। আমি জানি না সে কতবার পড়েছে বা কি করেছে, সেটুকু বলতে পারবো না। তবে এই গল্পটা আসলেই খুব ভালো লাগার চেয়েও বলবো যে খুবই সিম্বলিক। মানে একজন পিতার কাছে তার কন্যাকে করবী গাছের সঙ্গে, করবী ফল বিষাক্ত, জানেন কিনা আমি জানি না, সেই কন্যাকে সে বিষাক্ত ফলের সঙ্গে তুলনা করছেন তিনি। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে যে কন্যাকে যখন পিতা রক্ষা করতে না পারে, তখন সেই কন্যা তার কাছে, কেউ যে বলে না গলার কাটা হয়ে গেছে, তুই আমার গলার কাটা, অনেক সময় আক্ষেপ করে বাবা মা বলেন যখন কন্যাকে প্রোটেক্ট করতে পারেন না। ঠিক এই আত্মজা এবং করবী গাছ গল্পেও কিন্তু সেই বিষয়টাই দেখা যায়। অর্থাৎ দেশ ভাগের পরে সেই মনন্তর হয়ে গেছে, তারপর দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলমান যে দাঙ্গা হয়েছে, যার ফলে মানুষ উদ্বাস্ত হয়েছে। এদেশের মানুষ ও দেশে গেছে, পার্শ্ববর্তী দেশের মানুষ নিজের দেশে এসেছে। এই সব কিছু উপলব্ধি এই গল্পের মধ্যে ফুটে উঠেছে। লেখক তার কন্যা রুকুকে এখানে আত্মজা, সেই আত্মজা, আর করবী গাছ তো করবী গাছ, এবং এখানে যে কয়টি চরিত্র আছে সেই চরিত্রগুলো হচ্ছে পকেটমার ফেকু বলে চরিত্র আছে, সে পকেট মারা কাজ করে, তাকে শিয়ালের সঙ্গে লেখক তুলনা করেছেন। নাপিত সুহাস ও বেকার ইমাম, এটি প্রতীকী চরিত্র, এবং উদ্বাস্ত পিতার কেশরী কন্যা রুকু করবী গাছের প্রতীক। আর কেশবুড়ো, যিনি এই গল্পের প্রধান চরিত্র, তাকে কল্পনা করা হয়েছে। সমাজের যে বিপর্যয়, যখন সামাজিকভাবে মানুষের মানবিক বিপর্যয় ঘটে, তখন কিন্তু সমাজেরও বিপর্যয় ঘটে। মানুষ তখন ভালো মন্দ, উচিত অনুচিত কোনো কিছুই চিন্তা করে না। আর এই চিন্তা না করার ফলে আমরা যদি এই গল্পটার তো আছেই, এই গল্পটা বাদ দিয়ে যদি আমরা এমনিতেও কল্পনা করি, গ্রামে গঞ্জে দেখবেন যাদের কিশোরী মেয়ে আছে বা ইয়াং মেয়ে আছে, 20-22 বছর বয়স তো থাকেই না, তারপরে সেরকম যদি কোনো তালাকপ্রাপ্ত মেয়ে থাকে, সেই পরিবারে দিনে রাতে কী ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে সেই পরিবারটিকে যেতে হয়। দেখা যায় রাত বিরেতে জ্বালানা দরজায় শব্দ হচ্ছে, টিনের উপর ঢিল পড়ছে, তারপরে মানুষের আনাগোনা চলছে। যারা প্রভাবশালী পুরুষ থাকেন এবং সাথে প্রভাবশালীর সাথে যদি চরিত্র তার সেরকম থাকে, তারও নজর থাকে সেই মেয়েটির, সবাই মনে করে মেয়েটিরতে কোনো গার্জিয়ান নাই। এখানে রুকু মেয়েটির পিতা দরিদ্র, ঘরে খাবার নেই, দেশ বিভাগের ফলে যে বিপর্যস্ত যে পরিবারগুলি আছে তার মতোই তারাও বিপর্যস্ত, ভাগ্যহত, লাঞ্ছিত। দেশ বিভাগের ফলে তাদেরকেও দেশ ছাড়া হতে হয়েছে, আশ্রয় নিয়েছে, কিন্তু খাদ্যের অভাব তাদের ঘোচে নাই। মানুষ যখন বেঁচে থাকে তাকে খেতে হয়, 3 বারের না হলেও, আমরা সাধারণত 3 বার খাই, 3 বার না হলেও দিনে 1 বার হলেও বেঁচে থাকার জন্য তার খাওয়ার
দরকার আছে। সেই খাবার যখন জোগাড় করতে পারে না একজন পিতা, তখন সে সমাজের সবচেয়ে খারাপ পথটি বেছে নেয় তারই আত্মযাসকে দিয়ে। চরম অবক্ষয়ের একটি গল্প এই আত্মজয় এবং একটি করবী গাছ এর কাহিনী, যেটি বলছি আমরা আজকে, আত্মজয় একটি করবী গাছ, এই গল্পটির কাহিনী। মানে মানবিক বিপর্যয়, সমাজ জীবনের যে চরম অবক্ষয় হয়, সেই অবক্ষয়টাকে তিনি লেখক নিজের মতো করে, নিজের উপলব্ধি দিয়ে তিনি যেটা বুঝতে পেরেছেন, অনুভব করেছেন, তার মনের মধ্যে যা ছাপ ফেলেছে সেটি কিন্তু এই গল্পে উঠে এসেছে। কীরকম? যে চরিত্রগুলো তিনি এঁকেছেন প্রত্যেকটাই কিন্তু প্রতীকী চরিত্র। এই যে পকেটমার ফেকু, তাকে শিয়ালের সঙ্গে তুলনা করেছেন। শিয়াল কি করে? শিয়াল রাত্রিবেলা মানুষের বাড়ির আশেপাশে ঘুরে কোন খোয়ার থেকে মুরগি ধরা যাবে। এই ফেকুরাও কিন্তু ওই কেশবুড়োর বাড়ির আশেপাশে ঘুরছে, কারণ কেশবুড়োর একটি মেয়ে আছে, রুকু নামের একটি মেয়ে আছে, যে মেয়েটি প্রাপ্তবয়স্ক বা বয়স্কা, আমরা যেটি বলি না কেন। এখানে এই গল্পটা তো আমি পুরোটা পড়তে পারবো না, পড়ার সুযোগও নেই, কারণ এটি অনেকটা সময় লাগবে। যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে এমন জীবনাশ্রয়ী গল্প, জীবনকে অবলম্বন করে একজন বৃদ্ধ এবং তার একটি বিবাহযোগ্যা কন্যাকে নিয়ে যেভাবে তিনি এই গল্পের ছবি এঁকেছেন, যেভাবে তিনি গল্প পাঠকের সামনে তুলে ধরেছেন, তখন সেই দেশ বিভাগের মর্মযন্ত্রণা গল্পের মধ্যে প্রতিটি শব্দে, প্রতিটি বর্ণনায়, প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বা তুলেছেন। চেষ্টা বললে ভুল হবে, এবং এই চেষ্টায় তিনি একেবারেই সফলকাম। মানুষ মরে গেলে তো শেষ হয়ে যায়, কারণ মরে গেলে তার ক্ষুধা থাকে না, তৃষ্ণা থাকে না, তার চাওয়া পাওয়া থাকে না, তার ভালো মন্দ থাকে না, তার বেঁচে থাকার যে বেসিক নিডসগুলো সেগুলো পূরণ করার দরকার পড়ে না। ফলে কি হয়? সে জীবন থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু যে বেঁচে থাকে তার তো এই সবগুলোর দরকার, মানে পর্যাপ্ত পরিমাণে না হলেও কিছুটার দরকার। এই কিছুটার দরকার, সেই দরকারটাকে মেটাতে যে, অর্থাৎ সেটাও কিন্তু বেঁচে থাকার প্রয়োজনে মেটাতে যে তাকে কত গহীরত কাজ করতে হয়, একজন পিতাকে কোথায় পা দিতে হয়, সেটি এই গল্পে মূর্ত হয়ে উঠেছে। একটি জাতির অসহায়ত্ব, একটি পরিবারের অসহায়ত্ব, অনেকগুলো পরিবার নিয়ে একটি গ্রাম, অনেকগুলো গ্রাম নিয়ে শহর নিয়ে দেশ নিয়ে একটা জাতি, সেই জাতির অসহায়ত্বের কথা এখানে চমৎকারভাবে তুলে ধরেছেন লেখক। কারণটা কি? তিনি এই যে কেন এটা খুব দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছেন বলছি, কারণটা হচ্ছে যে কথাটি বলতে চেয়েছেন তিনি, সেটি সামাজিকভাবে কিন্তু গ্রহণযোগ্য নয়, অনেক কিছুই গ্রহণযোগ্য নয়। তারপর এখানে যে কাজটি কেশবুড়ো করেছে, সেই কাজটিকে কোনোভাবেই মানুষ সমর্থন করতে পারে না। কারণ একজন মানুষ নিজে যতই খারাপ হোক, তার সন্তানকে, সে পুত্র হোক কন্যা হোক, তাকে কিন্তু কোনো খারাপ কাজের মধ্যে ঠেলে দেয় না। কিন্তু দেখা যাচ্ছে কেশবুড়ো মেয়েটিকে রক্ষা করতে পারছেন না, আর পেটের ক্ষুধাকেও তিনি বাঁধতে পারছেন না, নিজেকে বাঁচিয়ে রাখতে পারছেন না, বা মেয়েটাকেও বাঁচিয়ে রাখতে পারছেন না। তখন সেই যে 3-4টি চরিত্রের নাম বলেছি, তাদের সঙ্গে আপোষ মীমাংসা হয়, আপোষ রফা হয়। মেয়েটির দেহের বিনিময়ে তারা বেঁচে থাকার পথ খুঁজে পায়। হয়তোবা আমার কাছে মনে হয়, হয়তোবা কেশবুড়ো ভেবেছিল যে মেয়েটিকে এমনিতেও রক্ষা করা যাবে না,
যদি এমনিতে রক্ষা করা না যায়, তাহলে তার বিনিময়ে যদি খাবারের ব্যবস্থা হয়, বেঁচে থাকা যায়, তাহলে মন্দ কি? এখানে রুকু তার মেয়ে করবী গাছের প্রতি, তিনি নিজেই যেন তার যে সন্তান, তার অরুষে যে জন্ম পিতা, তিনি যে সন্তানকে জন্ম দিয়েছেন তাকে করবী গাছের সঙ্গে তুলনা করছেন। তিনিই বীজটি লাগিয়েছিলেন, গাছ হয়েছে, সেই গাছ থেকে একটা বিষাক্ত হয়ে আজকে তার সামনে ধরা দিয়েছে। করবীর বিষ পান করে বা খেয়ে কিন্তু অনেকেই আত্মহত্যা করে, এরকম ঘটনা আছে। করবীর বীজই বিষাক্ত, এটা আমি বলেছি, অনেকেই আমরা জানি, হয়তো বা জানি না। কিন্তু এই বিষ পান না করেও প্রতিনিয়ত একটি বয়স্কা মেয়ের, বয়স্কা বলতে বিবাহযোগ্যা মেয়ের পিতা মারা যাচ্ছিলেন। মানে ধুকে ধুকে মরার যে কথা বলে মানুষে, সেইটি এক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ লেখক অনবদ্যভাবে তুলে ধরেছেন একজন বৃদ্ধের বা বৃদ্ধ পিতার অসহায়ত্বের কথা, ছিন্নমূল বৃদ্ধ পিতার বিপদের কথা, ছিন্নমূল পরিবারের একটি নারীর লাঞ্ছনার ইতিহাস। এবং এটি কিন্তু কোনো অমূলক বা অলীক ঘটনা নয়। এটি সমাজে ৪৩-এর যে দুর্ভিক্ষ হয়েছিল এবং ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়, তারপর সাম্প্রদায়িক দাঙ্গা হয়, এই যে পরপর অনেক জিনিস মানুষকে বিপর্যস্ত করে ফেলে। সাধারণ খেটে খাওয়া মানুষ, গ্রামীণ পটভূমিতে যে মানুষের যাপিত জীবন চলে আসছে বহুদিন ধরে, তারা যখন শেকড় থেকে ছিন্ন হয়, অর্থাৎ শেকড় থেকে চলে যেতে হয়, নিজের শেকড়কে ফেলে রেখে, শেকড় কেটে দিয়ে বা উপড়ে ফেলে চলে যেতে হয় অন্যত্র, তখন তার আর কিছুই থাকে না। পাওয়া এবং না পাওয়ার বেদনা তাকে এমনভাবে বিপর্যস্ত করে যে সে আর বুঝতে পারে না কোনটি উচিত আর কোনটি অনুচিত। পিতার অক্ষমতার গল্প আত্মজা ও একটি করবী গাছ। কারণ একজন পিতা তার সন্তান জন্ম দেন, ছেলে শিশু হোক মেয়ে শিশু হোক, তাকে এটা সামাজিকভাবেই, পারিবারিকভাবে বা ধর্মীয়ভাবে, সকল ধর্মেই দায়িত্ব পিতার সেই সন্তানকে মানুষ করা, তাকে বয়স হলে তার বিয়ে দেওয়া, লেখাপড়া শেখানো, যা যা করা লাগে সেটি আমরা সবাই জানি। এবং এই পিতারও তার সেই দায়িত্ব ছিল। কিন্তু পিতা কি করেছেন? পিতা অপারগ হয়েছেন এবং এই অপারগতা তাকে অন্ধকারে মুখ লুকিয়ে রাখতে বাধ্য করছে। তিনি দেখেন তার বাড়ির পাশ দিয়ে রাত্রিবেলা মানুষের চলাফেরা, হাঁটা চলা চলছে, মানুষ বিভিন্ন শব্দ করছে, বিভিন্ন শিয়ালের হাঁক দিচ্ছে বা বিভিন্ন রকম সাউন্ড করছে। অর্থাৎ তার বাড়ির চারপাশে যখন এই ধরনের শিয়ালরূপী পুরুষের আনাগোনা হয়, তখন অসহায় বৃদ্ধ আরও বিপর্যস্ত হয়ে পড়েন। তখন তিনি ভাবেন এমনিতেও হয়তো একদিন এদের হস্তগত হবে তার কন্যাটিকে, যাকে তিনি করবী গাছের সঙ্গে তুলনা করে একটু একটু করে বড় করেছেন। সেই গাছটি আজ বিষে পরিণত হয়েছে। অর্থাৎ ওই যে হরিণ নিজের সৌন্দর্যের জন্য নিজেই নিজের শত্রু, আছে না চর্যাপদে?
সেইটাই সেই রকমের ব্যাপার। মেয়েটি যখন বিবাহযোগ্য হয়েছে, অর্থাৎ তার শারীরিকভাবে যে প্রাপ্ত বয়স্ক হয়েছে, তখন সে নিজেই নিজের শত্রু হয়েছে। করবী গাছ চমৎকারভাবে বড় হয়ে যায়, তারপর তার যে ফল হয় সেই ফলই বিষে পরিণত হয়। এখানে কেশবুড়োর কন্যাটিও সেই বিষে পরিণত হয়েছে। এমন বিষ যেটিকে উগরে দিতে পারছেন না তিনি, আবার গিলেও ফেলতে পারছেন না। এই যে দোদুল্যমানতা, এই যে অপারগতা, এই যে অক্ষমতা প্রতি মুহূর্তে দগ্ধ করছে কেশবুড়োকে। এই দগ্ধ মানুষটির জীবনে নিষ্কৃতি নাই। যন্ত্রণা থেকে তিনি নিষ্কৃতি পাচ্ছেন না, যন্ত্রণা থেকে তিনি বের হতে পারছেন না, বা বের হওয়ার কোনো উপায়ও খুঁজে পাচ্ছেন না। আর এই না পাওয়ার ফলে কি হয়েছে? না পাওয়ার ফলে তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন যে মেয়েটিকে তাদের হাতে তুলে দেবেন, বিনিময়ে যদি কিছু খাদ্য পাওয়া যায়। খাদ্য বলতে খাদ্যের রসদ, সেটি টাকা পয়সা বা যে কোনোভাবেই সেটিকে তিনি হয়তো জীবনটা ধারণ করতে পারবেন। যাপিত জীবনের যে করুণ পরিণতি, সেটি থেকে হয়তো একটুখানি পিছিয়ে থাকবেন। করুণ পরিণতি বলতে আমি মৃত্যুর কথা বলছি। এবং এই কারণেই অসংখ্য উদ্বাস্তু মানুষ যেন অন্য ভূমিতে যে দেশে যে উদ্বাস্তু হয়ে আশ্রয় নিয়েছে, সেখানে এক একটি করবী গাছের গল্পের মতো সেই উদ্বাস্তু পরিবারের গল্প, সেখানেও এই ধরনের লাঞ্ছনা, গঞ্জনা, নিপীড়ন, নিগ্রহ প্রতিনিয়ত তাদেরকে হতে হয়েছে। মানুষের মনে যে কত তিক্ত বিষ থাকে তা এই গল্পের মধ্য দিয়ে লেখক তুলে ধরেছেন। তুলে ধরে তিনি সমাজের একটি নোংরা দিককে, নোংরা বলবো কি, এটা নোংরা তো অবশ্যই, নোংরার চেয়ে সবচেয়ে লোভী যে দেশ, লোভী দেশ বলছি, দুঃখিত, লোভী যে চরিত্র মানুষের মনের মধ্যে, সেটাকেই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। সত্যি এটা সত্যি। কারণ আমরা জানি অনেকখানে যদি এরকম উদ্বাস্তু নাও হয়, আমরা সাধারণ জীবনেও যদি দেখি যে সুযোগ পেলেই এই ধরনের নারীরা কিন্তু নিগৃহীত হয়, বা নিগৃহীত হওয়ার জন্য ফেকুরূপী নিতাইরূপী মানুষেরা কিন্তু ঘোরাঘুরি করছে এই সমাজে। প্রতিদিনই আপনি পত্রিকার পাতা খুললে বা ইলেকট্রনিক মিডিয়াতে খবর পাবেন যে অমুক জায়গায় অমুক মেয়ে রেপ হয়েছে, অমুক জায়গায় অমুক মেয়েকে তুলে নিয়েছে, অমুক জায়গায় অমুক মেয়েকে শ্লীলতাহানি করেছে, অমুক জায়গায় অমুকের নারীকে, মেয়ে বলতে নারী এখানে, পোশাক ধরে টান দিয়েছে, এমনকি ছোটো ছোটো মেয়েও যে নারী হয়ে এখনও ওঠেনি। হাসান আজিজুল হক লেখক হিসাবে অনবদ্য, তার চিন্তা শক্তি এবং তার দৃষ্টিভঙ্গি এক কথায় বলতে গেলে অনবদ্য, অর্থাৎ যার তুলনা তিনি নিজেই। এই আত্মজা ও একটি করবী গাছ, সেই তার অনেকগুলি লেখা আছে, তার লেখার মধ্যে এটি একটি অন্যতম গল্প। তার লেখালেখি গল্পের মধ্যে একটা নিঃসঙ্গতার চরিত্র, মানে ছবি ফুটে ওঠে। এবং তার লেখাগুলি, গল্পগুলি, ছোট গল্পগুলি এক একটা নক্ষত্রের মতো, যা সাহিত্যের আকাশে জল জল করে তাকিয়ে আছে। অর্থাৎ পাঠক প্রিয় হওয়ার জন্য যতটুকু রসদ দরকার তিনি ততটুকু ঢেলে দিয়েছেন তার গল্পে। তো বন্ধুরা, আমরা আজকে এই গল্পটি নিয়ে আমরা আলোচনা করলাম। সামনে সময় থাকলে গল্পের কিছু অংশ পড়ার চেষ্টা করতাম, কিন্তু যেহেতু সময় নেই, সেহেতু অনেকটা সময় নিয়ে ফেলেছি আপনাদের, সেহেতু ভবিষ্যতে পড়ার ইচ্ছে রইল। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।